বিলাসপুরের ছত্তিশগড়ের একটা কোনায় ছিল অন্ধকার মহল। এত পুরনো মহল যেখানে দিনের বেলাতেও অন্ধকার থাকে। কথায় বলে যে চাঁদের রাতে মহল থেকে রক্ত টপকায়, যেন মহল রক্তের কান্না কাঁদছে। যেই সেই দরজা খোলে জ্যান্ত ফেরত আসে না। একদিন 3 জন মেয়ে হাতে ক্যামেরা আর ট্রাইপড নিয়ে এই পুরনো হাভেলির সামনে দিয়ে যাচ্ছিল। দেখ কত পুরনো বিল্ডিং। হ্যাঁ, এত পুরনো যে মনে হয় ভাস্কো ডা গামা এখানে এসে এখানেই থেকেছিল হয়তো। আরে এর উপরে যদি রিল বানাই তাহলে রাতে রাতেই ভাইরাল হয়ে যাব আমরা। হ্যাঁ চল ভেতরে যাই। 3 জন মেয়ে সেই মহলের ভেতরে পা রাখে, আর যাওয়া মাত্রই তাদের মনে একটা শিহরণ চলে আসে। আর কখনো দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়, কখনো কানের কাছে কেউ ফুসফুস করে কথা বলে, যেন কেউ তাদের সাথে সাথেই হাঁটছে। তোমরা এক্ষুনি কিছু একটা শুনলে কি? হ্যাঁ, আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। চল ফেরত যাওয়া যাক। আরে ফেরত কেন যাব? পুরনো বিল্ডিং তো, হয়তো হাওয়া বইছিল বা আমাদের ভ্রম। সেই মেয়েরা নিজের ভয়কে ভ্রম ভেবে মহলের অন্য রুমে এগিয়ে যায়। তক্ষুনি একটা রুমে তারা 3টে ভূতিয়া ফটো দেখতে পায়। এই দেখো কি আশ্চর্য ফটো এগুলো। এখানে একটা রিল তৈরি করি, খুব ভালো লাগবে। যেই মাত্র 3 জন মেয়ে রিল বানানোর জন্য ক্যামেরা সেট করে, সেই ফটোর চোখ তাদের দিকে তাকিয়ে দেখে। একটা ভয়ঙ্কর হাসি মহলের চারদিকে ছড়িয়ে পড়ে, যেন অনেক বছরের ভয় জেগে উঠেছে। প্রত্যেক ফটো থেকে একটা ভূত বেরিয়ে আসে আর 3 জন মেয়ের ওপরে আক্রমণ করে। 3 জনেরই রক্ত সেই কালো মেঝের ওপরে একেবারে ছড়িয়ে পড়ে। 3 জন মেয়ের রক্তপান করার পর 3 জন ভূত একটা রুমে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের চেহারায় খুব ঘেন্না ছিল। আগে আমরা জঙ্গলে শান্তিতে বাস করতাম, মানুষরা এসে পুরো জঙ্গল কেটে দিয়ে শহর বসিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র মহলগুলোই রয়েছে যেখানে আমরা সামান্য একটু শান্তিতে বাঁচতে পারি। কিন্তু এই মানুষগুলো এখানেও চলে আসে দেখেছি। হ্যাঁ বাবা, আগে আমরা রাত্রির অন্ধকারে বাইরে বেরোতাম, কিন্তু এই মানুষরা তো স্ট্রিট লাইটস লাগিয়ে দিল। রাতেও লুকোনো খুব মুশকিল হয়। রাত্রিবেলাও বেরোস না সোনা। যুবতী মেয়ের জন্য বাড়ির থেকে বাইরে বেরোনো বিপদের থেকে কম নয়। আরে আমরা মানুষ ধরি না যে রাতে কোনো বিপদ হবে। আমরা তো ভূত, আমরা তো দিনে বেরোতে ভয় পাই। হ্যাঁ, দিনের বেলা তো একদম বেরোস না, মানুষদের কোনো ভরসা নেই। ভস্মদন্ত কোনো একটা গভীর চিন্তায় ডুবেছিল, যেন তার মনে কোনো একটা অনেক পুরনো বোঝ ছিল। তুমি এত চিন্তায় ডুবে আছো কেন? ব্যাস, একটা ভালো ছেলে পেয়ে যাই, মেয়েটার বিয়ে দিয়ে দেব, তারপর আরাম করে মরতে পারবো। আরে তুমি তো আগেই মরে গেছো, আর কত মরবে? অন্ধকার প্রাসাদের বাইরে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। তক্ষুনি তাদের গাড়ি এক ঝটকায় থেমে যায়, যেন কেউ তাকে আটকে দিয়েছে। ড্রাইভার সাহেব, কি হলো? গাড়িটা একটু সাবধানে চালান না আপনি। মনে হচ্ছে পাংচার হয়ে গেছে সাহেব। কালকেই তো টায়ারটা নতুন লাগিয়েছিলাম। মনে হয় টিউবলেস টায়ারের বদলে টায়ারলেস টিউব লাগিয়ে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি করুন আপনি। ড্রাইভার গাড়ি থেকে বেরোয়। রাত্রির অন্ধকার এত গভীর ছিল যে টর্চের লাইটেও কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। সে টায়ার চেক করে, তখন সে দেখতে পায় যেন কেউ তার পাশ দিয়ে গেছে। একটা ঠান্ডা হাওয়া তার কানের নিচে দিয়ে বয়ে যায়। স্যার, চাকাতে একটা ছুঁচলো পাথর বসে গেছে কিনা? আরে ধুর, গাড়িটা ঠিক করে চালাতে পারো না তুমি? আরে আমি তো খুব সাবধানেই গাড়ি চালাচ্ছিলাম বাবু, কিন্তু গাড়ির নিচে যে লোকটা চলে এসেছিল না, ওর কিডনিতে পাথর ছিল তো, সেটা তো আর দেখতে পাইনি। আচ্ছা তুমি ঠিক করো, আমরা বরং সামনের এই বিল্ডিংটাতে ততক্ষণ দাঁড়াচ্ছি। বর নিজের লোকেদের সাথে অন্ধকার খণ্ড প্রাসাদের দিকে এগিয়ে যায়। প্রত্যেক পা হাঁটার পর অন্ধকার আরো গভীর হচ্ছিল। ওরে, এ তো দেখছি পুরনো যুগের থেকেও বেশি পুরনো মনে হচ্ছে। আরে তুই কি সারা জীবন এখানেই থাকবো নাকি? আরে কিছুক্ষণের জন্য এখানে থাকবো। বর নিজের লোকেদের সাথে মহলের ভেতরে পা রাখে, কিন্তু যাওয়া মাত্রই তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শোনে। তক্ষুনি দূর থেকে চিৎকার চলে আসে, কখনো কানে ফুসফুসের আওয়াজ। মহলের ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বেরোচ্ছিল, আর আওয়াজ আসে যেন কেউ অনেক বছর ধরে বন্ধ রুমের ভেতরে কথা বলছিল। বাবা, মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, কেমন একটা
অদ্ভুত ভিতরে ভয় তৈরি হয়েছে। কিরকম ভয়? ঠিক যেন মনে হচ্ছে এই জায়গাটা একদম ভুতুরে। আরে বাবা, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে ভেতরে কোনো পার্টি চলছে, আর তুই ভূত দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আরে ভয় পাস না তো। বর আর তাদের সাথে লোকেরা মহলের প্রত্যেক কোণায় খোঁজে, কিন্তু তারা একটাও মানুষ দেখতে পায় না। ধোঁয়া আছে, আওয়াজ আছে, কিন্তু কোনো মানুষ নেই। এটা দেখে বরের ভয় আরো বেড়ে যায়। বাবা, মহল থেকে তো ধোঁয়া বেরোচ্ছিল, লোকজনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখানে তো কেউ নেই। আরে সবাই নিজের নিজের রুমে থাকবে, আমাদের কিছুক্ষণের জন্য এখানে থাকতে হবে। সারা জীবন এখানে থোড়ি না আমরা থাকবো। বর আর বাকি লোকেরা গাড়ির ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওরা জানতোই না যে ওদের ওপরে একটা ভয়ের ছায়া ছড়িয়ে আছে। অন্য লোকেদের দেখে ভস্মতন্ত্রের রাগ সপ্তম আকাশে উঠে যায়। তার চোখ লাল আর শ্বাস ভারী হয়ে ওঠে। আবার এসে গেছে। এই মানুষ কখনো শুধরাবে না দেখছি। আজকে ওদেরকে আমি মেরেই ফেলবো। সোজা মেরো, একদম পুরুষের মতো। ভয়ঙ্কর হাসিতে তুমি খুব ফানি লাগে। বাবা, ওদেরকে মারার কি দরকার? ও তো বর, আমি ওকে বিয়ে করব। আরে ওরা তো মানুষ, তোকে কেন বিয়ে করতে যাবে? হ্যাঁ, আরে বউও তো রক্তচোষী, আমিও রক্তচোষী, এতে কি প্রবলেম? ও তোর সাথে বিয়ে করবে? নিজের চেহারা দেখেছিস? রুহানি নিজের জাদু দেখায়, একটা সুন্দরী মেয়ের রূপ নিয়ে নেয় আর বরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আপনি কে? যেখানে আপনি আছেন এটা আমারই বাড়ি। কিন্তু কিছুক্ষণ আগে তো এখানে তো কাউকেই দেখতে পাইনি আমি। হ্যাঁ, কখনো কখনো আমাদেরকে দেখতে পাওয়া যায় না। কি? আরে আপনি বুঝবেন না। আপনি, আপনার সাথে আর কে কে থাকে এখানে? আমি, আমার মা বাবা আর ভাই। কিছু খাবেন আপনি? হ্যাঁ, জল। রুহানি বরকে একটা গ্লাস দেয়, কিন্তু তাতে জল নয়, বরং রক্ত ছিল। এটা আবার কি? মনে হচ্ছে কুরুক্ষেত্রের মাটি জলের মধ্যে গুলে দিয়েছো। আরে আপনার চেহারা একদম হলুদ হয়ে গেছে। এটা বি পজিটিভ। রক্ত বাড়বে, একদম লাল হয়ে যাবেন। আমি হলুদ নই, এটা হলুদ লেগে রয়েছে। এই লাল লাল এটা কি? আমি খাবো না। না খেলে খাবেন না, কিন্তু এতে আমার সিঁদুর ভরে দাও। কিছুক্ষণ আগে দেখা হলে তাহলে ভরে দিতাম, কিন্তু এখন আমার বিয়ে তো ঠিক হয়ে গেছে যে আমি বিয়ের জন্যই তো যাচ্ছি। খুকি, ওয়াশরুম কোন দিকে? এখান থেকে সোজা চলে যান, ওয়াশরুম ওখানেই আছে। বরের বাবা ওয়াশরুমের দিকে এগিয়ে যান। মহলের ভেতরে এত অন্ধকার যে নিজের থেকে কিছু একটা দেখা খুব মুশকিল। উনি সোজা হাঁটতে থাকেন, কিন্তু ওয়াশরুম কোথাও ছিল না। তক্ষুনি উনি একটা মহিলাকে দেখতে পান, মাথা নত করে দাঁড়িয়ে থাকে। ওয়াশরুম কোন দিকে? সেই মহিলা কোনো উত্তরই দেয় না। বরের বাবা ভাবতে শুরু করে যে হয়তো উনি শোনেননি। সে তার কাছে যায়। আচ্ছা শুনুন, আপনাকে জিজ্ঞাসা করছি, ওয়াশরুমটা কোন দিকে? যেই মাত্র সে তাকে হাত লাগায় আর সেই মহিলা মাথা তোলে, তার চোখ রক্তের মতো লাল লাল ছিল, চেহারা একদম ভয়ঙ্কর। সে ভয়ঙ্কর আওয়াজে হাসতে শুরু করে। এটা দেখে বরের বাবা দৌড়তে শুরু করে আর সেই মহিলা তার পিছু নিয়ে নেয়। যেভাবে সেভাবে সে ফেরত অন্য লোকেদের কাছে পৌঁছে যায়। ভূত, ভূত, কেউ আমাকে বাঁচাও, ভূত! কোথায় ভূত? আমি নিজের চোখে দেখেছি বাবা, একেবারে ফাঁকা ফাঁকা চোখ, মুখটা হলুদ, ভয়ঙ্কর হাসি। আমি তো নিজের প্রাণ বাঁচিয়ে চলে এসেছি। আপনি আমার মাকে দেখেছেন হয়তো। কি? আপনার মা ভূত? আরে মেকআপ ছাড়া দেখেছিল, হয়তো ভয় পেয়ে গেছে। আপনার মা বাবা কোথায় আছে? আমার সাথে বিয়ে করে নাও, তারপর আমি মা বাবার সাথে দেখা করিয়ে দেব। আমায় ক্ষমা করবেন, আমি বিয়েটা তো করতে পারবো না। আজকেই তো আমার বিয়ে রয়েছে। গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এখানে আসতে হয়েছে আমাদের। তক্ষুনি ড্রাইভার তাদের কাছে আসে। তার শ্বাস খুব ভারী ছিল, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। সাহেব, গাড়ি ঠিক হয়ে গেছে, চলুন এবার বেরোই। হ্যাঁ, চলো চলো, লগ্নের সময় তো আস্তে আস্তে পার হয়ে যাবে নয়তো। বর নিজের বাকি লোকেদের সাথে যেতে শুরু করে, কিন্তু রুহানির রাগ এখন আর পার হয়ে যায়। তার চেহারা পাল্টাতে শুরু করে, চোখ লাল হয়ে যায় আর একটা ভয়ঙ্কর চেহারা এগিয়ে আসে।
আমি বললাম না, আমাকে বিয়ে করা ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বর আর বাকি লোকেরা পালাতে শুরু করে, কিন্তু রুহানি নিজের ভূতিয়া রূপে চলে আসে। তার ভয়ঙ্কর হাসি মহলের প্রত্যেক কোণায় ছড়িয়ে পড়ে। তার মা বাবাও হাওয়াতে ভাসতে ভাসতে বাইরে চলে আসে। তার চোখে অনেক বছরের রাগ দেখতে পাওয়া যায়। আমি বলেছিলাম না, আমার সাথে বিয়ে করা ছাড়া তুমি যেতে পারবে না। পালা, এখানে এতগুলো ভূত রয়েছে। কিন্তু রুহানি বরকে ধরে ফেলে আর নিজের জাদু দিয়ে ওখানেই মাটিতে একটা আগুনের গোলা জ্বালিয়ে দেয় আর বরের সাথে স্বাদ ফেরা নিতে শুরু করে। তক্ষুনি বরের ফোন বেজে ওঠে। রিংটোনে হনুমান চালিসা বেজে ওঠে। এটা শোনা মাত্রই রুহানি কেঁপে ওঠে আর মাটিতে শুয়ে যায়। বর নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়।